প্রিয় শিক্ষার্থীগণ, আজ আমরা অনলাইন ক্লাসে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস সম্বন্ধে আলোচনা করব। আদর্শ গ্যাস আমাদের প্রথম বিষয় হলো আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস তো আদর্শ গ্যাস হলো যে সকল গ্যাস সমূহ সাধারণ তাপমাত্রায় বয়েলের সূত্র, চার্চের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে তারা হলো আদর্শ গ্যাস। আমরা বলছি আদর্শ গ্যাস হলো যারা স্বাভাবিক তাপমাত্রায় চাপে বয়েলের সূত্র, চার্চের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে তারা হলো আদর্শ গ্যাস। বাস্তবিক আদর্শ গ্যাসের মধ্যে কোনো গ্যাস পাওয়া যায় না, সবই কি বাস্তব গ্যাস। সেই বাস্তব গ্যাস পরে নিয়ে আলোচনা করবো। তাহলে আদর্শ গ্যাস তো আমরা জানলাম, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণটা কি? তাহলে আদর্শ গ্যাসের আমরা সমীকরণটা দেখি। আদর্শ গ্যাসের সমীকরণ আমরা এক নম্বরে বয়েলের সূত্র থেকে আমরা জেনেছিলাম V সমানুপাতিক 1/P। এটা আমি সেগুলি দেখার সুযোগ করে দেব। যেখানে স্থির ছিল তাপমাত্রা কি T। আবার দুইতে চার্লসের সূত্র থেকে আমরা পেয়েছিলাম V সমানুপাতিক T, যে জায়গা স্থির ছিল T, চাপ স্থির ছিল। এবং অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা জানি কি V সমানুপাতিক N। V সমানুপাতিক কি ছিল, যে জায়গা স্থির ছিল তাপ T এবং P, তাপমাত্রা ও চাপ দুটোই স্থির ছিল। দেখো, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ তৈরি করতে আমাদের এই তিনটে সূত্র লাগবে। দেখো, বয়েলের সূত্রে আমরা পেয়েছিলাম V সমান 1/P, যেখানে T স্থির, এবং চার্লসের সূত্রে আমরা পেয়েছিলাম V সমান T, যেখানে P স্থির, তাপমাত্রা চাপ স্থির, এবং তিন নম্বরে অ্যাভোগাড্রোর সূত্র আমরা পেয়েছি যে V সমান 1/V সমান কি, যেখানে তাপমাত্রা T এবং চাপ ফিক্সড। আমি আগে বলছি আদর্শ গ্যাসের সংজ্ঞা অনুসারে যে বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্র যে সব গ্যাস মেনে চলে তাদেরকে বলা হবে আদর্শ গ্যাস। তাহলে এই তিনটে থেকে আদর্শ গ্যাসের সমীকরণ আমরা তৈরি করতে পারবো। এখন দেখো, গাণিতিকভাবে যদি আমরা লিখি, দেখো গাণিতিকভাবে যদি আমরা এটাকে লিখি তাহলে কি লেখা যায়? V, গাণিতিকভাবে লেখা যায় V, দেখো একটা দুটো তিনটে V আছে, একটা লিখলাম, সমানুপাতিক তিনটে আছে, একটা লিখলাম। এবার 1/P আছে, 1/P লিখে দিলাম, গুণ আছে T আছে, T লিখে দিলাম, এবং গুণ আছে N। তাহলে কি হলো, এই সমানুপাতিক পরিবর্তে কে লেখা যায়? V কে সমান 1/P গুণ T গুণ N। P এর জায়গায় নিলাম, তাহলে PV সমান লেখা যায় K T N। এই গুণটি দেখো, তাহলে এই যে কেটা হলো একটা নির্দিষ্ট গ্যাসের জন্য প্রমাণ করা যায়। একটা যেমন অক্সিজেনের জন্য কে ঠিক আছে, কিন্তু সকল গ্যাস পৃথিবীতে আছে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এই যে সবগুলো আছে, কার্বন ডাই অক্সাইড, এই সবগুলোর জন্য যদি আমরা একটা সমীকরণ তৈরি করতে চাই তাহলে সেই সমীকরণের কে এর পরিবর্তে আসবে কি? কে এর পরিবর্তে আসবে আর। কে হলো একটা গ্যাসের জন্য ধ্রুব, আর আর হলো সকল গ্যাসের ধ্রুব। তাহলে আর কে বলা হয় সর্বজনীন গ্যাসের ধ্রুব। অর্থাৎ PV সমান তাহলে কি লেখা যায়? A R T। এই যে সমীকরণটা
একে বলা হবে আদর্শ গ্যাসের সমীকরণ। আমি বলছি আবার PV সমান nRT, এইটাকে বলা হবে আদর্শ গ্যাসের সমীকরণ। এখন আমরা বাস্তব গ্যাস নিয়ে কিছু আলোচনা করব। এখন তাহলে এবার আমাদের গ্যাসের সম্বন্ধে বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস যে যে সকল গ্যাসসমূহ এই আদর্শ গ্যাসের পিভি সমান এনার্জি মেনে চলে না তাদেরকে বলা হবে বাস্তব গ্যাস। পৃথিবীতে যত গ্যাসই পাওয়া যায় অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড সবই কি এই বাস্তব গ্যাসের আওতায় পড়ে। কারণ কি এই সব গ্যাসই এই পিভি সমান এনার্জি সমীকরণ মেনে চলে না। কারণ কি বলছে এই যে আদর্শ গ্যাসের সমীকরণ আছে পিভি সমান nRT, এই সমীকরণের মধ্যে কিছুটা ভুল আছে। ভুল আছে এই যে এটা হলো কি চাপ, চাপ এক নাম্বার, আর দুই নাম্বার হলো কি আয়তন। তাহলে চাপ এবং আয়তন, তাহলে চাপ হলো P আর V। এখন যে আদর্শ গ্যাস গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আমরা দুটো সিদ্ধান্ত, যেখানে দুটো সিদ্ধান্ত ভুল আসছে যে গ্যাসের, আমি একটু বলি, গ্যাসের আয়তন গ্যাসাকারের আয়তনের তুলনায় অতি নগণ্য। দেখো লক্ষ্য করো, এই একটা পাত্র আমি নিলাম, এই পাত্রে যদি আমি যে কোনো গ্যাস, অক্সিজেন হোক, নাইট্রোজেন হোক, যাই হোক, এর মধ্যে একটা আমি স্প্রে দিই, তাহলে আমরা জানি যে যে কোনো গ্যাস যে পাত্রে রাখানো হোক না কেন সম্পূর্ণ পাত্রের আকার ধারণ করে। যেমন এই রুমে যদি আমি একটা গ্যাস ছেড়ে দিই, নাইট্রোজেন গ্যাসের, তো সেই খারাপ রুমে সমহারে সমপৃষ্ঠে কি হবে, নাইট্রোজেন গ্যাসটা ছড়িয়ে পড়বে। তেমনি এই অক্সিজেনটা এই পাত্রে যদি আমি ছেড়ে দিই, এই পুরো পাত্রটা কি সে আয়তন যত করে থাকবে। এই জন্য এই জায়গা পুরো পাত্রের আয়তন V ধরা হয়েছে এবং অক্সিজেনের আয়তন কি V ধরা হয়েছে। আসলে দেখো আমরা জানি যে আমাদের প্রত্যেকের বাড়িতে এসে গ্যাস সিলিন্ডার আছে, অবশ্যই মেজ লাইটও আছে। আমরা জানি কি মেজ লাইটে আগুন, গ্যাস লাইট যাকে বলা হয়, গ্যাস লাইট, গ্যাস লাইটে আগুন ধরা যায়। তো আছে গ্যাস লাইট দেখলে তুমি দেখবা যে নিচে কিছু তরল যদি ঘোরাও দেখবা ঘুরতেছে, কিন্তু ওই গ্যাস লাইটের সিপিটা যদি তুমি খুলে দাও কিছু সময় পরে দেখবা কি ওই গ্যাস নাই, গ্যাস বের হয়ে গেছে। তাহলে কি বলা হয়, বলছে ওই গ্যাসের অবশ্যই আয়তন আছে, তরল জিনিসের অবশ্যই আয়তন আছে। যেমন তরল জিনিস আমরা দুধ বলি, পানি বলি, তেল বলি, ঢেলে দিলে কি দেখা যায়, তাহলে অবশ্যই আয়তন আছে। তাহলে যে গ্যাসটা উড়ে যাইতেছে, আমরা গ্যাস লাইটের মুখ সিপিটা খুলে দিলাম, তো গ্যাসটা কি উড়ে গেল, তাহলে ওই যে বদ্ধ অবস্থায় থাকি তরল হয়ে গেছে, তাহলে অবশ্যই কি ওই তরলের আয়তন আছে, অবশ্যই গ্যাসেরও আয়তন আছে। যে গ্যাসকে সংকুচিত করলে এক পর্যায়ে কি হবে, তরলে পরিণত হয়ে যাবে, এবং আরো সংকুচিত করলে এক পর্যায়ে কঠিন হয়ে যাবে। তাহলে কি কঠিন বস্তুর অবশ্যই আয়তন আছে, তরল বস্তুর অবশ্যই আয়তন আছে, তেমনি গ্যাসীয় বস্তুর অবশ্যই নিজস্ব আয়তন আছে। তাহলে এই পুরো আয়তনকে আমি অক্সিজেনের আয়তন দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে এই সমীকরণে সেই ঘটনাই ঘটছে যে যে গ্যাসটা আছে পুরো আয়তনটাই কি তা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে এই আয়তনটা ভুল আছে। এটা কি আয়তনটা ভুল আছে। এই জন্য এই যে আদর্শ গ্যাসের সমীকরণটা বাস্তব গ্যাসের যেগুলো আছে আমরা পৃথিবীতে যে বাস্তব গ্যাস হলো সেই সমীকরণটা মেনে চলে না। দ্বিতীয় কথা, এবার আমি চাপের কথা বলি। গ্যাসের গতিতত্ত্বে দ্বিতীয় পয়েন্ট আছে যে গ্যাসের অণু হাইড্রোজেন, অক্সিজেন, মনে করো অক্সিজেন অনেকগুলো অক্সিজেন আছে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে এইটাকে বলা হয়েছে গ্যাসের অণুদের মধ্যে নিজস্ব কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। এটাকে আবার বলি,
গ্যাসের মধ্যে নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, রসের গতিতত্ত্ব, যে গতিতত্ত্বের উপর ভিত্তি করে পি ভি সমান এনআরটি তৈরি। তাহলে নিজেদের মধ্যে যদি আকর্ষণ বিকর্ষণ না থাকে তাহলে গ্যাসকে চাপ দিলে কখনোই তরল করা যেত না, এবং যদি ওই গ্যাসকে আরো চাপ দেওয়া হয়, কঠিন হয়, তাহলে অবশ্যই কঠিন বস্তুর অবশ্যই একের উপর এক টান আছে, এবং গ্যাসীয় তরলের এক অন্য টান আছে। আমরা জানি সেটা কি, যে আমরা আন্তঃআণবিক আকর্ষণ বল থেকে বলছে এটা আমরা প্রমাণ করছি যে এর প্রত্যেকটা অণুর মধ্যে কি একটা একটা টান আছে। দেখো তাহলে যদি টান থেকে থাকে, তো টান যদি থেকে থাকে, দেখো আমি তোমাকে দেখাই, এই যে একটা পাত্র, অক্সিজেন অণু রাখা আছে, অক্সিজেন অণু রাখা আছে, অক্সিজেন অণু এটা বিকৃতভাবে রাখা আছে। এখন চাপের কেন সৃষ্টি হয়, বলছে এই অণুগুলো ছুটাছুটি করে দেওয়ালে কি ছুটাছুটি করে, বলছে ধাক্কা দেয়, এই অণুটাকে এই দেওয়ালে ধাক্কা দিবে, ছুটাছুটি অক্সিজেন এইটা ধাক্কা দিবে, এইটা ধাক্কা দিবে, এইটা ধাক্কা দিবে, বলছে এই ধাক্কার কারণে দেওয়ালে পৃষ্ঠে ধাক্কার কারণে কি এই চাপের সৃষ্টি হয়, যে চাপটা এই যে পি হ্যাঁ পি দ্বারা প্রকাশ করি। এখন আসলে এদের মধ্যে একটা টান আমরা বিজ্ঞানীরা আন্তঃআণবিক শক্তির দ্বারা প্রমাণ করছে, এদের নিজস্ব মধ্যে একটা টান আছে। দেখো তাইলে এই টানটা যদি না থাকে, যে চাপ প্রয়োগ করে, আমি আবার বলছি এই টানটা যদি না থাকতো, যে চাপ প্রয়োগ করছে, তো টান থাকার কারণে কিছুটা কম চাপ আসবে। যেমন ধরো আমি যদি একটা দৌড় দিই, মানে দেওয়ালের দিকে আমি ছুটলাম, বলছে ছুটে যাওয়ার ফলে আমি ওই দেওয়ালে কি ধাক্কা হবে, আমি প্রেসার দেবো, এটাই তো চাপ। যদি আমারে যদি কেউ টেনে ধরে, আমি দৌড়তেছি, পিছন দিয়ে একটা টেনে ধরছে, বলছে টেনে ধরে আমি দেওয়ালে যারে আঘাত করার যে শক্তি পাবো, ওই টেনে ধরার কারণে কি আমি কম শক্তি পাবো। তাহলে এই জায়গা যে বলছে যে অন্যদের মধ্যে নিজের কোনো চাপ নেই, নিজেদের মধ্যে কোনো আকর্ষণ নেই, বলছি নিজেদের মধ্যে আকর্ষণ নেই, আসলে বাস্তবে এই এর মধ্যে আকর্ষণ আছে। বলছে এই আকর্ষণ থাকার কারণে যে চাপ দিচ্ছে, বলছে আকর্ষণ না থাকলে আরো বেশি চাপ দিত। তাহলে এই পির মধ্যে কি এই পি মানে চাপের মধ্যে সমস্যা আছে, যে কারণে এই বাস্তব ব্যাসসমূহ এই সমীকরণ মেনে চলে না। এই জন্য এই দুটো ভুল যদি সংশোধন করা যায়, পরিশোধিত করা যায়, তাহলে যে সমীকরণ পাওয়া যাবে সেই সমীকরণটা কি হবে, বলছে এই বাস্তব গ্যাসসমূহ মেনে চলবে। যাই হোক শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের পরবর্তী ক্লাসে আমি অবশ্যই এই সংশোধন করে এই সমীকরণটা পেয়ে বাস্তব গ্যাসের সমীকরণ আমি তোমাদের দেখাবো। তোমাদের কাজ থাকবে বাড়িতে যেটুকু আলোচনা অনলাইন ক্লাসে আলোচনা করলাম, এটা তুমি পর্যালোচনা করে বসে বইয়ের সাথে মিলে পড়ে দেখবা, অবশ্যই তুমি উপকৃত হবা। আর নিজের শরীরের প্রতি যত্ন নেবা, নিজে অবশ্যই বাড়ি থাকবা, গাড়ি প্রয়োজন হলে কাজের কারণে মাস্ক পরো, মাস্ক নিয়ে বাইরে যাবা, সবাই যাতে সতর্ক থাকো, সবাই সুস্থ থাকে এই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালাম।